আমন্ত্রণ দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। হাওর বেষ্টিত অঞ্চল হবিগঞ্জে চলতি বছর বজ্রপাতে মারা গেছেন 6 জন কৃষক। বজ্রপাত প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বসানো হয় অন্তত 33টি লাইটনিং অ্যারেস্টার, কিন্তু সেগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কাজে আসছে না কোনো। ছবি হাতে বাবার স্মৃতি হাতড়াচ্ছেন ছোট্ট 2 সন্তান। জীবিকার জন্য মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের কৃষক দুর্বাস দাস। স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী। 2 শিশু সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। কোনো সমর্থ নাই, যাও কিছু দিছে আমার স্বামী মরার পরে 25,000 টাকা দিছে, এটি গেছে গা শ্রাদ্ধ গাইছি। ওখানে আমি কেমনে খামু, 2 বাচ্চা লই, আমার কোনো জায়গার মতো নাই। বজ্রপাত থেকে রক্ষায় হবিগঞ্জে 2021-22 অর্থ বছরে 2 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে 33টি বর্জন নিরোধক দণ্ড বসানো হয়, অথচ দীর্ঘদিন ধরে মেরামত না করায় সেগুলো কাজে আসছে না। ফলে এখন বৃষ্টি এলে হাওরে যেতেই ভয় পাচ্ছেন কৃষকরা। আধা ঘন্টা শুধু বৃষ্টি নাই, শুধু টাড়া ফেডের দায়ে তারা জীবনে পড়ুয়া না করে কাজ কাম করা যাইতে হয়। আমরা এই মেশিনে কাজ করে না, আমরা অনেক মানুষ মারা যাইতেছে টাটা করিয়া। সরকার কাছে একটা চাওয়া, কারণ বর্জ্যপাতের জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক। কর্তৃপক্ষ বলছে বজ্রপাত প্রবণ এলাকায় বাড়তি সতর্কতার জন্য আশ্রয়ণ কেন্দ্র স্থাপনে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। এই ব্যবস্থাগুলো অনেক আগ থেকেই সেটা আপনার যে করা হচ্ছে, কার্যকর করা হচ্ছে আর কি। তালা ছাড়া রোপণ করা, তার পরবর্তীতে লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা। আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। হবিগঞ্জে গত 5 বছরে বজ্রপাতে মৃতের সংখ্যা 80, আর চলতি মৌসুমেই মারা গেছেন 6 কৃষক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিলেটের গোয়াইনঘাট সীমান্ত ঘেঁষা ভারতের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তের 500 মিটার পর্যন্ত যা বলবৎ থাকবে। আর প্রশাসন জানায় নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীরা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে। এছাড়া ঝুঁকি রয়েছে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের। তাই সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তের 500 মিটার পর্যন্ত যা বলবৎ থাকবে। এ সময় সীমানা অতিক্রম 5 জনের বেশি একসাথে চলাচল ও সমাবেশ নিষিদ্ধ থাকবে। এই সব নির্দেশনা দেয়া হয় মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। গেল বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে যৌথ জরিপ কার্যক্রমে আপত্তি জানায় স্থানীয়রা। বাধার মুখে কাজ বন্ধ করে দেয় বিএসএফ। ধারণা করা হচ্ছে এই ঘটনার পরই সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয় ভারত। গবাদি পশু পালন প্লাস এখানে আমাদের আনাগোনা যেন আমরা সবসময় খেলাধুলা করতে পারি, আপনারা সেটা দিকে একটু খেয়াল দিবেন। আজকে 100 বছর আগের থেকে আমরা দখলে আছি, এখনও আছি। আমরা মাঠ হিসাবে খেলাধুলার মাঠ আমরা ছোটো থেকে এখানে পাকিস্তান আমল থেকে আমাদের ইয়েতে আছে, আমাদের পিলারের ভিতরে। তাইলে আমরা এই জায়গা তো আমরা কোনো রকম ওদেরকে আমরা চুক্তি বাস্তবায়ন করতে দেব না। সীমান্তে বাংলাদেশিরা যেন নিরাপদে থাকে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানায় প্রশাসন। বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই সতর্ক অবস্থায় আছে। নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্ত এলাকার লোকজনকে এই বিষয়ে সচেতন করার প্রচেষ্টা নিয়েছি। অবৈধ অনুপ্রবেশ, বহির্গমন ও চোরাচালানি প্রতিরোধে সীমান্তের প্রতিটি চলাচল কড়া নজরদারির আওতায় আনা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম চলমান এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে আমাদের সমন্বয় অব্যাহত রয়েছে। রাত্রিকালীন এই কারফিউ কবে নাগাদ শেষ হবে তা স্পষ্ট করেনি ভারত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে তেল পরিবহন কার্যক্রম এসপিএম চালু হতে সময় লাগবে আরও প্রায় 8 মাস। কেননা অতি সম্প্রতি অপারেটর নিয়োগের যে দরপত্র আহ্বান করা হয়েছে সে প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর পর্যন্ত গড়ানোর কথা বলছে বিপিসি। তবে প্রকল্প শেষের পর কাজ শুরু করতে 1 বছর লেগে যাওয়াটাকে দুঃখজনক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন দেশীয় সক্ষমতা না বাড়ানোই এজন্য দায়ী। ফখরুল ইসলামের রিপোর্ট। মহেশখালী থেকে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে পাইপলাইনে তেল পরিবহন ব্যবস্থা এসপিএম এর অপারেটর নিয়োগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিপিসি। 30 এপ্রিল ডাকা এ দরপত্র দাখিল করতে হবে 18 জুনের মধ্যে। যাচাই বাছাই সহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে এসপিএম এর অপারেটর নিয়োগ হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বর নাগাদ। এটা যদি আমাদের টেন্ডার প্রক্রিয়ার সব কিছু ঠিকঠাক থাকে এবং আমরা যদি পটেনশিয়াল বিডার পেয়ে যাই, তাহলে এই পাইপলাইনের কার্যক্রম মানে দ্যাট ইজ অপারেশনাল হবে ডিসেম্বর নাগাদ অপারেশনাল হবে। একটু দেরি হচ্ছে, এই জন্য আমাদের কিছু সময় তো একটু নষ্ট হলো, এতে কোনো সন্দেহ নাই। দ্রুততম সময়ের মধ্যে যাতে সিলেকশন করে অপারেটর নিয়োগ করা যায় সেই প্রক্রিয়া নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব সহসাই এটি আপনার নিয়োগ করে এটা রেগুলার অপারেশনে যাবে। 2024-এর ডিসেম্বরে শেষ হয় প্রায় 8,300 কোটি টাকার এসপিএম প্রকল্পের কাজ, যা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কথা ছিল এই সংক্রান্ত প্রতিষ্ঠান পিটিসি পিএলসির। তবে সাগর অংশে প্রতিষ্ঠানটির এ ধরনের কাজের অভিজ্ঞতা না থাকায় পরে তা দেওয়ার সিদ্ধান্ত হয় প্রকল্পের ঠিকাদার চীনা প্রতিষ্ঠান সিপিপিই-কে। স্বচ্ছতার প্রশ্নে যা বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার, সিদ্ধান্ত হয় দরপত্রের মাধ্যমে নিয়োগের। দেশে বছরে যে প্রায় 60 লাখ টন জ্বালানি তেল আমদানি হয় তার প্রায় 15 লাখ টন অপরিশোধিত। মূলত এই তেলই আসবে পাইপলাইনে, যা লাইটার জাহাজে পরিবহনে বছরে ব্যয় হয় প্রায় 120 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বিদেশিদের ওপর ভরসা না করে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিলে অন্তত 1 বছর অপচয় হতো না। বিপিসি কেন নিজস্ব মালিকানায় পরিচালনা করতে পারবে না? টেন্ডার আহ্বান করে পরিচালনার জন্য বাইরে থেকে লোক আনার দরকার কি? আমরা পদ্মা, মেঘনা, তারপরে ইস্টার্ন রিফাইনারি, এগুলো তো সরকারি মালিকানায় পরিচালিত হচ্ছে, তাহলে এটা পরিচালনা করতে সরকারের অসুবিধা কোথায়? সুতরাং আমরা সরকারি মালিকানা বাদ দিয়ে অন্য কাউকে টেন্ডার দিয়ে তার হাতে এটা তুলে দেওয়া এবং তাদের বাড়তি লাভের ব্যবস্থা করা, সরকার করলে তো সেই লাভটা আর দিতে হয় না। 1 লাখ টন তেলের একটি জাহাজ খালাসে বর্তমানে লাগে 11 দিন। এসপিএম চালু হলে যা 2 দিনে নেমে আসবে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহীর ওপর দিয়েও বইছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সারা দেশে হিট ওয়েভ, তার মধ্যে হলো রাজশাহী এবং চুয়াডাঙ্গা 2টা ডিস্ট্রিক্ট আছে যেখানে আমরা ভেরি সিভিয়ার হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপ প্রবাহ বলছি। 40 বা 42-এর মধ্যে থাকলে আমরা সেটাকে তীব্র তাপ প্রবাহ বলি। আর যেহেতু আমাদের আরও 1-2 দিন সময় আমরা দেখবো যে মোটামুটি আজকে 10 তারিখ, 11-12 তারিখ পর্যন্ত মোটামুটি এরকম থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি সময় গিয়ে বিশেষ করে আমাদের উত্তরাংশ, রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু অংশ হয়তো বা তাপপ্রবাহের অনেকটা কমে আসতে পারে। চুয়াডাঙ্গার আবহাওয়ার পরিস্থিতি খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, আজকের আবহাওয়া কেমন দেখছেন? শারমিন, কথায় আছে যে সকালটা বলে দেয় দিনটি কেমন যাবে। তো সকালেই যখন সূর্য পূব আকাশে তীব্র তেজ নিয়ে উঠছে তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা বা আজকের আবহাওয়াটা কেমন যাবে। তো আজকেও ঠিক সেরকমই। আপনি জানেন গত 3 দিন ধরে জেলায় অতি তাপদাহ বয়ে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে ঠেকেছে এই জেলার তাপমাত্রা।
আজকেও কিন্তু সকালে সূর্য একেবারে প্রখর তেজ নিয়ে আকাশে উঠেছে এবং এই সূর্যের তেজ বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে, অর্থাৎ দুপুর 12টা বাজতে বাজতেই 40 ডিগ্রি ঘরে গিয়ে ঠেকছে, তারপর বিকেল 3টায় 42 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই অবস্থা, মানুষ সহ প্রাণীকুল ভীষণ কষ্টে আছে চুয়াডাঙ্গার মানুষ। তীব্র গরম, প্রখর রোদ, এই আবহাওয়ার মধ্যে, এই তাপমাত্রার মধ্যেই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রুটি রুজির টানে মানুষ বাইরে বের হচ্ছে, তার কাজকর্ম সারছে, কিন্তু মানুষের যে কষ্ট এই আবহাওয়ায় সেটি কিন্তু লাঘব হচ্ছে না। তো আবহাওয়া অফিস বলছে যে এরকম আরও 2-1 দিন থাকবে, অর্থাৎ 13 তারিখের পরে জেলায় বৃষ্টি আসতে পারে, তখন হয়তো তাপমাত্রা একটু কমে যাবে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার এই যে তাপমাত্রা সেটি কিন্তু একেবারেই অসহনীয় হয়ে উঠেছে। শারমিন। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। কোরবানির পশু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরও জানাতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন, কোরবানির ঈদ ঘিরে খামারিদের প্রত্যাশা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার চাটমোহর উপজেলার একটি গরুর খামারে। আমরা এখানে এসে যেটি দেখেছি, আসলে প্রতি বছরের ন্যায় এবছরও পাবনা জেলা জানেন যে মাংসে উৎপৃদ্ধ একটি জেলা, অর্থাৎ চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি কিন্তু কোরবানির পশু এখানে উৎপাদন এবং বিক্রি হয়। পাবনা জেলার চাহিদা মিটিয়ে এখানকার কোরবানির পশু চলে যায় সারা দেশে। তো খামারিদের যে প্রত্যাশার কথাটি যেটি বলছিলেন, আমরা খামারিদের সঙ্গে কথা বলেছি। তারা এবছর, গত বছর যেমন কোরবানির পশু বিক্রি করে তারা যেমন কিছুটা লাভের মুখ দেখেছেন, এবছরও তারা আশা করছেন যে তারা এবার লাভের মুখ দেখবেন। কারণ এবছর কোরবানির যেহেতু যারা কোরবানি দেন তাদের এবার মধ্যে কোরবানি দেওয়ার কিন্তু চাহিদা রয়েছে, এবং যে কারণে পশুরও এবার বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে যারা ছোট খামারি যারা রয়েছেন, যারা 5টা থেকে 10টা বা 15টা যারা এবং ছোট আকৃতির যেগুলো ষাঁড় গরু, দেশি এভাবে যারা দেশি গরু লালন পালন করেন এবং দেশীয় পদ্ধতিতে ঘাস এবং খৈল ভুসি খাইয়ে যেগুলো গরু লালন পালন করে, সেই খামারগুলোতে কিন্তু বেশ এবার দেখেছি যে এবার খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, এবং তারা এটি নিয়ে বিভিন্ন হাটে, পাইকারি হাটে তারা বিক্রি করছেন, এবং তারা সেই হাট থেকে ভালো আয়ের একটা পথ তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং প্রতি বছরই যেটা হয় সেটিও এবার বজায় রয়েছে, এবং কোরবানির হাট, পশুর হাটগুলোতে পশু উঠতে শুরু করেছে, কিছুদিনের মধ্যে আরও জমজমাট হয়ে উঠবে। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে পাবনা জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 3.5 লাখ, এবং এখন পর্যন্ত পাবনা জেলায় কোরবানির পশু উৎপাদন হয়েছে প্রায় 6.5 লাখ, অর্থাৎ প্রায় দ্বিগুণ কিন্তু কোরবানির পশু পাবনায় উৎপাদন হয়েছে। এবং এটি কিন্তু এখন ধীরে ধীরে বিভিন্ন জায়গার পাইকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসছেন পাবনার খামারগুলো ঘুরে ঘুরে, তারা কিন্তু সেই কোরবানির পশু কিন্তু এখান থেকে কিনছেন সরাসরি খামারিদের কাছ থেকে। এর পাশাপাশি বেশ কিছু বড় আকৃতির কোরবানির পশু আমরা দেখেছি, যেগুলো নিয়েও কিন্তু খামারিদের প্রত্যাশা বেশ বলা যায় যে, এবং তারা আশা করছেন এবছর তারা কোরবানির পশু বিক্রি করে তারা লাভের মুখ দেখবেন। তো এই ছিল পাবনার কোরবানির পশুর খামার থেকে। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবার সবজির বাজারের পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহরের যে পুরাতন বাজার, যে সবজির পাইকারি বাজার, এই পাইকারি বাজারে রয়েছে। এখানে কিন্তু আমদানি যেটা রয়েছে সেই আমদানি প্রচুর থাকার কারণে সবজির বাজার কিন্তু আপনার হচ্ছে এই বাজারগুলোতে আপনার হচ্ছে দাম কিন্তু কমতে শুরু করেছে। এই কাঁচা বাজারগুলোতে যেটা রয়েছে, যেমন লেবু এর আগে যেটা ছিল প্রতি পিস 15 টাকা থেকে 20 টাকা দামের এক একটা পিস ছিল, 10 টাকা করে 40 টাকা হালি, সেটা কিন্তু এখন 10 টাকায় নেমে এসেছে। বেগুন এখনো 30 টাকা করে কেজি রয়েছে। এছাড়া লাউ প্রতিটা পিস 40 টাকা প্রতি পিস করে বিক্রি করা হচ্ছে। করলা 40 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, প্রকার ভেদে 50 টাকাও রয়েছে। এখানে সজনা বলেন বা আইখঞ্জন যেটা বলেন সেটা কিন্তু আপনার হচ্ছে 120 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে। পটলের দামটা এর আগে 60 টাকা ছিল, এখন কমে কিন্তু 40 টাকাতে এসেছে। এটা যেটা আপনার হচ্ছে। এছাড়া যে পাইকারি
তরাই রয়েছে, কাঁচা মরিচ, পেঁয়াজ রয়েছে, সেগুলো কিন্তু আপনার হচ্ছে এই দাম কিন্তু কমতি। এখানে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো বাজারে কিন্তু আপনার প্রচুর আমদানি রয়েছে। বিভিন্ন এই গাইবান্ধা জেলার যে বিভিন্ন হাট বাজার রয়েছে সেখানে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এই পাইকারি বাজার থেকে কিন্তু নিয়ে যায়। এছাড়া মিষ্টি কুমড়া বলেন, ঢেঁড়স বলেন, তরাই বলেন, এছাড়া পেঁয়াজ, আদা, রসুন যেটা আছে সেগুলো কিন্তু দাম কিন্তু কমতি। এখন পেঁয়াজ 50 টাকা, আর আলুটা যেটা এর আগে যেটা 70 থেকে 90 টাকা বিক্রি করা হতো, সেই বিক্রি করার ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু প্রকার ভেদে আলুটা কিন্তু আপনার 20 টাকা দরে কিন্তু কেজিতে বিক্রি করা হচ্ছে। তো এই যে কাঁচা বাজার কিন্তু এখন কিন্তু মানুষের স্বস্তির নাগালের মধ্যে রয়েছে। তারা, আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছে কিন্তু কাঁচা বাজারটা ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধা সবজি বাজারের শেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 14 দফা দাবিতে আন্দোলনে নেমেছে মডার্ন সিনটেক্স লিমিটেড নামের একটি কারখানা শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে গতকাল সকাল 8টা থেকে বিক্ষোভ করে 4 শতাধিক শ্রমিক। দাবিগুলোর মধ্যে অন্যতম বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্টের টাকা সমন্বয়, কি জুনিয়র অপারেটরদের সর্বনিম্ন বেতন 18,000 করা, সরকারি বন্ধে কাজ করালে দ্বিগুণ বেতন প্রদান, প্রতি মাসে 15 তারিখের মধ্যে বেতন পরিশোধ, কারখানায় সবার জন্য একই নিয়ম চালু সহ ইত্যাদি। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো কারখানায় এর আগে শ্রমিকদের আন্দোলনে খবর পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার বন্দর পরিদর্শন উপলক্ষে 14 মে সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলার ও কোস্টার ট্যাঙ্কার সহ ছোট নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল বন্দর কর্তৃপক্ষের নৌ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। সার্বিক নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। 14 মে বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করে সেখানকার অপারেশনাল কার্যক্রম প্রত্যক্ষ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সময়ে বন্দরে বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করবেন তিনি। খুলনার ভৈরব নদ ও দাকপের একটি খাল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মিরের ডাঙ্গার এজাক্স জুট মিলের ঘাটে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে নৌ পুলিশের সদস্যরা গিয়ে সেটি উদ্ধার করে। একই সময়ে দাকপ উপজেলার সিটি বুনিয়ার চড়ার খাল থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় একজনের নাম পাওয়া গেলেও অন্যজনের পরিচয় জানা যায়নি। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে গিয়ে মৃত্যু হয়েছে রাজেশ কুমার পাল নামে এক পর্যটকের।